সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ। তো আমরা আজকে এই ভিডিওটা এই জন্যে নিয়ে এসেছি যে এমনভাবে আমরা এই যুদ্ধটাকে কভার করব যেখান থেকে আমরা এই যুদ্ধের উপর একটা থিম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং পাবো, প্লাস সমস্ত ফ্যাক্টস কভার করব, এবং যে কোনো পরীক্ষায় কোনো এলাবোরেট কোশ্চেন হোক বা কোনো এমসিকিউ হোক, যাতে করে আমরা খুব সহজেই সেই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি শুধুমাত্র এই একটা ভিডিও দেখেই। তো সেইভাবেই আমি এই ভিডিওটা ডিজাইন করেছি। তো দেরি না করে চলো আমরা ডাইভ করি আমাদের আজকের টপিকে। সো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আজকের টপিক হচ্ছে দ্য গ্রেট থার্ড ব্যাটেল অফ পানিপথ। তো পানিপথ হচ্ছে হরিয়ানা, আজকের মডার্ন ডে হরিয়ানা রাজ্যের একটা শহর। সেই জায়গায় ইতিহাসে 3বার যুদ্ধ হয়, গ্রেট 3টে যুদ্ধ। তো 1526 সালে আমরা প্রথম পানিপথের যুদ্ধ দেখি, 1556 সালে আমরা দ্বিতীয় পানিপথের যুদ্ধ দেখি, আর 1761 সালে আমরা তৃতীয় পানিপথের যুদ্ধ দেখি। কমন হচ্ছে জায়গাটা কোথায়, হরিয়ানার পানিপথ। তো এই যুদ্ধ হয় ইন্ডিয়ান তরফে মারাঠা, সেই সময় মারাঠারাই হচ্ছে ইন্ডিয়ার মেন পাওয়ার, ভার্সেস আবদালি হচ্ছে সেই সময়কালের ইনভেডার বা ফরেন পাওয়ার। তো চলো আমরা দেখে নেই নেক্সট স্লাইড। আমরা আজকে কি টপিক কভার করব এই ভিডিওতে। কিভাবে মারাঠারা এই বিরাট রাইজ করলো এবং একটা অল ইন্ডিয়া পাওয়ারে পরিণত হলো, যাতে করে তারাই আমাদের ইন্ডিয়াকে ডিফেন্ড করছে যখন কোনো বাইরের থেকে আক্রমণ করছে, মানে আহমদ শাহ আবদালি আক্রমণ করছে। তো আমরা অবশ্যই জানবো আহমদ শাহ আবদালি কে, তিনি কোথার থেকে আসলেন, আর অবশ্যই আমরা এই আজকের টপিক, এই যুদ্ধের কাহিনী, তার মধ্যে তো আমরা ডাইভ ইন করবই। চলে আমরা নেক্সট স্লাইডে। সো এক ভয়ানক যুদ্ধ, 1761 সালে এই যুদ্ধ হয়। সালটা খুবই কমন, আমরা সবাই জানি 1761 সালে এই যুদ্ধ হয়, কিন্তু এই ডেট যেটা হচ্ছে 14th জানুয়ারি। প্রথমেই বলি একটা জিনিস, একটা ফ্যাক্ট তোমরা জেনে রাখো, ইট ওয়াজ আ 1 ডে ব্যাটেল, মানে এটা ছিল একদিনেরই যুদ্ধ। সো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের জন্য এখন এই ডেটটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সো তোমরা সবাই জানো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ঠিক তার 1 মাস আগে 14th জানুয়ারি 1761 সালে থার্ড ব্যাটেল অফ পানিপথ হয়, যাতে সহজেই তোমরা মেমোরাইজ করতে পারো। এবং এই যুদ্ধে মারাঠারা হেরে যায়, প্রায় 50,000 মারাঠা সৈন্য মারা যায়। খুব দুঃখজনক ঘটনা হলো প্রায় 20,000 ওম্যান, মহিলা এবং শিশুদেরকে মারাঠাদের তরফ থেকে যারা ছিল তাদেরকে আবদালি নিয়ে যায় তার রাষ্ট্রে, মানে আফগানিস্তানে বা ওই দিকে, অ্যাজ এ স্লেভ। তো যে মারাঠারা একটা পিক পাওয়ারে উঠল ধীরে ধীরে 1761 সাল অবধি, তাদের এই যুদ্ধের পর থেকে ধীরে ধীরে পতনের পথ রচনা হলো। তো দেখো 1760 সাল, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ। এই হলুদ অংশে যে বিরাট এই সাম্রাজ্য, মানে ইন্ডিয়ার বলা যায় মেজর যে অংশ কাদের দখলে, এটা হচ্ছে মারাঠা সাম্রাজ্য। তো স্বভাবতই বুঝতে পারছো যে 1761 সালে যদি কেউ বাইরের শক্তি আমাদের ইন্ডিয়াকে অ্যাটাক করে, তো ইন্ডিয়ার থেকে যারা প্রতিহত করবে বা যারা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে, তারা হচ্ছে এই মারাঠারা। কিন্তু এই মারাঠা একদিনে এই বিরাট সাম্রাজ্যের অধিকার করতে পারেনি, তারা ধীরে ধীরে এই জায়গাটা দখল করে ইন্ডিয়ার উপরে। তো দেখো শিবাজি হচ্ছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায়, তোমরা সবাই জানো, যিনি মারা যান 1680 সালে। তিনি যখন মারা যান সেই সময় মারাঠাদের হাতে ছিল এই সাম্রাজ্য। আর ঠিক তার 90-100 বছরের মাথায় তোমরা যদি দেখো 1760 সালে এই বিশাল অংশের জুড়ে রয়েছে মারাঠাদের কবজায়।
তো এটা নিশ্চয়ই একদিনে হয়নি, তার জন্য প্রায় 90 বছর সময় লেগেছে। তার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা দেখে নেব, তা না হলে আমরা বুঝতে পারবো না যে মারাঠারা হঠাৎ করে আবদালির এগেনস্টই কেন লড়লো। তখন তো মুঘলরা মুঘল হচ্ছে তখন রুলিং এম্পায়ার। কারণ আমরা জানি 1857-এ সেকেন্ড বাহাদুর শাহ বা আফটার সিপাহী বিদ্রোহ মুঘল সাম্রাজ্য খতম হয়, শেষ হয়। তাহলে সেই সময় মুঘল সাম্রাজ্য টিকে থাকা সত্ত্বেও কেন হিন্দুস্তানকে ডিফেন্ড করতে মারাঠারা এগিয়ে আসবে? সো সেই ইতিহাস আমরা একটু সংক্ষেপে দেখে নিই। তো একটু মারাঠা সাম্রাজ্যের তাদের বংশের ট্রিটা আমরা দেখব। তো শিবাজি, আমি যেমন বললাম, 1680 সালে মারা যান। তারপরে তার দুই ছেলে রাজারাম এবং সম্ভাজি শিবাজির মৃত্যুর পরে মারাঠা সাম্রাজ্যের নেক্সট রাজা হয় এবং 9 বছরের শাসনে তিনি বেশ মারাঠা সাম্রাজ্যকে ভালো একটা গৌরবে নিয়ে যান। দুঃখজনক ঘটনা হচ্ছে এই 1689 সালে শিবাজিকে মেরে দেন ঔরঙ্গজেব। মানে ঔরঙ্গজেব শিবাজিকে এক্সিকিউট করেন এবং ঔরঙ্গজেব সম্ভাজিকে মেরে দেন এবং সম্ভাজির ছেলে শাহু তাকে বন্দি করেন, যুদ্ধবন্দী। এইটা ভেবে হয়তো যদি যুদ্ধবন্দী করে রাখতে পারি তাহলে কখনো কোনো কাজে আসতে পারে এই ভেবে তো শাহু মানে সম্ভাজির ছেলে এবং তার ফ্যামিলিকে ঔরঙ্গজেব তার নিজের ক্যাপটিভিটিতে বন্দি করে রাখে। যথারীতি 1689 সাল থেকে এই মারাঠা সাম্রাজ্যের হাল ধরেন রাজারাম। তিনি হচ্ছেন শিবাজির আর এক ছেলে, কিন্তু দুর্ভাগ্যবশত 1700 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পরে তারই ছেলে শিবাজি টু এই সাম্রাজ্যের হাল ধরেন, কিন্তু সে ছোট। তাই তার মা বা এই রাজারামের ওয়াইফ, যার নাম হচ্ছে তারাবাই, তিনি এই মারাঠা সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যান আরও 7 বছর। এবার 1707 সাল হচ্ছে এমন একটা সাল, এই সময় আমরা দেখব এক বিরাট পট পরিবর্তন হতে চলেছে ভারতের ইতিহাসে। 1707 সালে ঔরঙ্গজেব মানে যিনি মুঘল এম্পায়ার তিনি মারা যান। তিনি যখন মারা যান তারপরে যিনি রাজা হন তিনি হচ্ছেন ঔরঙ্গজেবের এক ছেলে বাহাদুর শাহ। সেই শাহুকে যাকে ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিল মুক্তি দেন। তার মানে মারাঠা সাম্রাজ্যে এক নতুন ফেস এসে হাজির হলো শাহু। তখন রুলিংকে তারাবাই। আমরা দেখছি কিন্তু 1707 সালের ইতিহাস। যথারীতি তারাবাই ভার্সেস শাহুর এক লড়াই শুরু হয় যে কে মারাঠা সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী, এবং ফাইনালি যদি দেখা যায় এই শাহুই জয়লাভ করে এবং শাহুই 1707 সালের পর থেকে মারাঠা সাম্রাজ্যের নেক্সট কিং হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করে। তো যথারীতি এই হচ্ছে শাহু, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ শাহু মহারাজ। তো এই শাহু মহারাজকে সিংহাসনে বসতে যিনি হেল্প করেন তিনি হচ্ছেন এক ব্রাহ্মণ, তার নাম হচ্ছে বালাজি বিশ্বনাথ। এবং শাহু সিংহাসনে বসার পর খুশি হয়ে এই বালাজি বিশ্বনাথকে অ্যাজ এ পিএম অফ মারাঠা এম্পায়ার হিসাবে নিযুক্ত করেন এবং মারাঠারা সেই পিএম পদকে বলে পেশোয়া, যেমনভাবে এই পিএম পদকে মুঘলরা বলে ওয়াজির। তো মারাঠা সাম্রাজ্যে এই নতুন এক পদ তৈরি হয় পেশোয়া। অলরেডি এই পেশোয়া পদ মারাঠা সাম্রাজ্যে আগে থেকেই ছিল। যেমন দেখো, এই ফার্স্ট পেশোয়া হচ্ছে দলবীরজি। তিনি ঔরঙ্গজেবের সময় মানে যখন মারাঠাতে রুল করছে শিবাজি তার সময় অলরেডি পেশোয়া ছিলেন। তারপরে পিংলে তিনিও ছিলেন শিবাজির সঙ্গে। কিন্তু ফাইনালি এই বালাজি বিশ্বনাথের নামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইনি এই পেশোয়া পদকে হেরিডিটারি করে দেন, মানে বংশানুক্রমিক। মানে এনার ছেলে নেক্সট পেশোয়া, তার ছেলে নেক্সট পেশোয়া, তার ছেলে নেক্সট পেশোয়া, তার ছেলে নেক্সট পেশোয়া। এইভাবে মারাঠা সাম্রাজ্যে মারাঠা কনফেডারেসিতে এই পেশোয়া সব থেকে ইম্পর্ট্যান্ট এক পোস্ট হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করে, যেখানে ধীরে ধীরে হতে থাকে কিং বা রাজার পাওয়ার কম এবং পেশোয়া হয়ে যায় মেন কন্ট্রোলার অফ দ্য মারাঠা এম্পায়ার। বোঝা গেল কেন এই বালাজি বিশ্বনাথ ইনি এত ইম্পর্ট্যান্ট এক নাম। যথারীতি আমরা দেখে নিই, এই হচ্ছেন সেই বালাজি বিশ্বনাথ যিনি সাতারা থেকে রুল করতেন। যাই হোক, তিনি
এই পেশোয়া পোস্টকে এই হেরিডিটারি বানান, মানে বংশানুক্রমিক। তো 1713 সালে তিনি অ্যাজ এ পেশোয়া নির্বাচিত হন বাই দ্য কিং শাহু, এবং 1719 সালে তার বা 20 সালে ধরো তার মৃত্যুর পরে নেক্সট পেশোয়া হন তারই ছেলে বাজিরাও। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, এই সেই বাজিরাও মস্তানি মুভির সেই বাজিরাও, যিনি তার জীবদ্দশায় 41টার উপরে যুদ্ধ করেন এবং তিনি একটা যুদ্ধতেও হারেননি, সবথেকে মজার বিষয়। এবং তিনি মারাঠা সাম্রাজ্যকে এক বিরাট রূপ দেন। শুধু তাই নয়, সেই সময় ভারতে যেসব বিদেশি কোম্পানি বা শক্তিরা আগমন করছে তাদের নিজেদের ফায়দা বা নিজেদের সুযোগ সুবিধার জন্য, তাদের থেকেও, যেমন পর্তুগিজ সেই সময় এক বিরাট পাওয়া, তাদের থেকেও সালসেট এবং বেসিন বলে এই পর্তুগিজদের থেকে দুটো জায়গা ক্যাপচার করেন। এবং তাকে সহজেই আমরা জানি, ইতিহাস তাকে মনে রাখে অ্যাজ এ নেম ফাইটিং পেশোয়া, অ্যাজ এ ফাইটিং পেশোয়া ইতিহাস তাকে মনে রাখে। তো তিনি এক নতুন কনফেডারেসি বানান। তিনি কি করেন, ধরো এই ইন্ডিয়ার একটা ম্যাপ আমরা এঁকে নেই। তো সেই সময় তিনি একটা মারাঠা সাম্রাজ্যের একটা জায়গা থেকে ধরো রুল করছে, সেই সময় তিনি বিভিন্ন সর্দার বা ছোট ছোট আঞ্চলিক রাজাকে মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন এরিয়ার উপরে বা জায়গার উপরে পাওয়ার দিয়ে দেন, যে তারাই রেভিনিউ কালেক্ট করবে, তারাই শান্তি মেনটেন করবে, এবং তারা সেই রেভিনিউ পাঠাবে হচ্ছে পেশোয়া বা কিংয়ের কাছে। তো এই যে কনফেডারেসি, মানে একটা যুক্তরাষ্ট্রের স্ট্রাকচার, এই স্ট্রাকচার প্রথম দেন এই বাজিরাও। এবং তার এক স্বপ্ন ছিল হিন্দু এম্পায়ার, মানে তিনি এক পুরো ভারতে যে মারাঠা সাম্রাজ্য একদিন বিস্তার করবে, এই স্বপ্ন তিনিই প্রথম দেখেন। বাট দুর্ভাগ্যবশত 1740 সালে তিনি মারা যান, মানে 20 বছরই তিনি অ্যাজ এ পেশোয়া ছিলেন। বাট ভুলে গেলে হবে না, আমরা কিন্তু দেখছি পেশোয়াদের ট্রি, রাজার নাম কিন্তু আর আসছে না। রাজা আছে প্যারালালি, বাট রাজার পাওয়ার ধীরে ধীরে কম হচ্ছে, আর পেশোয়ার পাওয়ার ধীরে ধীরে বেড়ে চলেছে। তো যথারীতি 1740 সালে বাজিরাও মারা যান। তারপরে তার পুত্র বালাজি বাজিরাও 1740 সালে অ্যাজ এ পেশোয়া হিসাবে নির্বাচিত হন। যেমন আমি বললাম তোমাদেরকে, এই গাইকোয়াড় এ একটা মারাঠা সর্দার, যিনি বরোডার উপরে রুল করছেন। এই হোলকার, ইনি হচ্ছেন একটা মারাঠা সম্রাট, মানে একটা মারাঠা আঞ্চলিক রাজা, যিনি ইন্দোর থেকে রুল করছেন, ভোঁসলেরা নাগপুর থেকে রুল করছে, সিন্ধিয়ারা গোয়ালিয়র থেকে রুল করছে, ঠিক এমনই। আর পেশোয়া নিজে বসে আছে পুনাতে। তো এই হচ্ছে বাজিরাও, যিনি হচ্ছেন বাজিরাওয়ের পুত্র, যাকে আমরা ইতিহাস মনে রাখে অ্যাজ এ নানা সাহেব পেশোয়া, তার আর এক নাম অলসো নোন অ্যাজ নানা সাহেব পেশোয়া। তো তারই সময়কালে এক এগ্রিমেন্ট করেন উইথ দ্য কিং, কারণ সেই সময় মানে 1713 সাল থেকে আমরা যেভাবে ইতিহাস দেখছি, 1720 সালে বাজিরাও দেখলাম, 1740 সালে আমরা এনাকে দেখলাম বালাজি বাজিরাও। তো প্যারালালি এই সময়কালের রাজা হচ্ছে শাহু, যিনি যাকে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে বাহাদুর শাহ মুক্তি দেন। কিন্তু 1749 সালে অ্যাট দ্য টাইম যখন পেশোয়া হচ্ছে বালাজি বাজিরাও, ইনি মারা যাওয়ার পরে সেই সময়কালের নেক্সট যে রাজা হন তার নাম হয় রাজা রাম। এই রাজা রামের সাথে তখনকার যে পেশোয়া, মানে 1749 সালে কে পেশোয়া, এই বালাজি বাজিরাও, ইনি এক এগ্রিমেন্ট করেন যার নাম হলো সাঙ্গোল এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে মারাঠা যে কিং, তার পাওয়ারকে করে দেওয়া হয় 0, মানে জাস্ট নামে মাত্র রাজা, আর মারাঠা সাম্রাজ্যের টোটাল 100% যে কন্ট্রোল, সেই কন্ট্রোল চলে যায় পেশোয়ার কাছে। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ করি। এই হচ্ছে বালাজি বাজিরাও, যার সময় আমরা একটা খুব কমন টার্ম ইউজ করি, অটক, পশ্চিমে অটক থেকে পূর্বে কটক। এই বিরাট এই যে বিস্তার, এই যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে বিরাট স্বপ্ন যেটা তার বাবা বাজিরাও দেখেছিলেন, সেইটা পূর্ণতা পায়। এবং এই বিরাট লাল রঙের যে অংশ তোমরা দেখছো, এই বিশাল সাম্রাজ্য তখন মারাঠার কন্ট্রোলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে 1761 সালে যখন আবদালি ইন্ডিয়া অ্যাটাক করছে, তখন ইন্ডিয়ার তরফ থেকে যিনি সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন, তারা হচ্ছে মারাঠা। এই হলো মারাঠাদের এক সংক্ষিপ্ত ইতিহাস।
পানিপথের তৃতীয় যুদ্ধের ঠিক আগে অবধি। তো শুধু তো আমরা মারাঠাদের সম্পর্কে জানলে হবে না, আমরা আবদালি সম্পর্কে একটু জানবো, যে হঠাৎ করে তিনি কেন ইন্ডিয়া অ্যাটাক করছেন বারবার, এবং তার একটু প্রেক্ষাপট আমাদের জানতে হবে। তো সেই কন্টেম্পোরারি যেমনভাবে মারাঠাদের গ্রোথ চলছে, তেমনই কিছু ইন্ডিয়ার ইতিহাসে ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা এক ঝলক দেখে নেব। তো এটা যদি আমরা একটা লাইন বানাই, 1739 সালে নাদির শাহ প্রথম ভারতকে আক্রমণ করে, এবং তোমরা জানো যে নাদির শাহ ভারত আক্রমণ করে কোহিনূর ডায়মন্ড, ময়ূর সিংহাসন ইত্যাদি ইত্যাদি ভারত থেকে লুটপাট করে নিয়ে তিনি তার নিজের সাম্রাজ্যে চলে যান। এইভাবে নাদির শাহ বহুবার অ্যাটাক করে। 1747 সালে নাদির শাহ মারা যান। নাদির শাহ যখন মারা যান, তখন তারই এক এবেল, মানে একজন যোগ্য এক মিলিটারি জেনারেল, যিনি নাদির শাহের আর্মিতেই কাজ করতেন, তার নাম হচ্ছে আহমদ শাহ আবদালি। তিনি সেই নাদির শাহ মারা যাওয়ার পরে যে ভ্যাকুয়ামটা তৈরি হলো, যে খালি জায়গাটা তৈরি হলো, সেই জায়গাটা দখল করবেন, এবং যথারীতি তিনি একই ট্রেন্ড ফলো করবেন যেমন নাদির শাহ করেছিলেন। তিনি 8 বার, 8 টাইমস তিনি ইন্ডিয়ার উপরে রেড করবেন, মানে আক্রমণ করবেন, যেমন 48, 1749, 1752, 56, 57, 59 এবং 67। তার মধ্যে 1757 সালের এই আক্রমণটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তিনি দিল্লি ক্যাপচার করেন। দিল্লি ক্যাপচার করেন তার মানে তখন দিল্লি কার কন্ট্রোলে? মুঘল কন্ট্রোলে। সেই সময় দিল্লি রাজেকে আলমগীর টু। বাট এদের ট্রেন্ড কি? এরা আসবে, লুট করবে এবং চলে যাবে। তাই একই ট্রেন্ড সে ফলো করে। যদিও তিনি এবার যাওয়ার সময় তারই এক পছন্দের ব্যক্তি, এক আফগান, যার নাম হচ্ছে নাজিবুদ্দৌলাকে অ্যাজ এ মীর বক্স হিসাবে মুঘল সাম্রাজ্যে রিক্রুট করে চলে যান। মানে আমি তো চলে যাচ্ছি আমার দেশে, কিন্তু এই যে তোমাদের যে মুঘল সাম্রাজ্য, এই মুঘল সাম্রাজ্যে একটা ইম্পর্টেন্ট পোস্টে বসে থাকবে আমার পছন্দের এক ব্যক্তি নাজিবুদ্দৌলা, যাতে করে ভারতের উপরে আমার সবসময় একটা কন্ট্রোল থাকে। কিন্তু মারাঠা সেই জিনিসটাকে কখনোই মেনে নেবে? তারা কখনোই চাইবে যে ধরো মারাঠারাই তখন ইন্ডিয়ার মেন সাম্রাজ্যের, তারা কখনোই চাইবে যে দিল্লিতে কোনো একজন বসে আছে যে বাইরের কোনো এক ব্যক্তির রিক্রুট করা এজেন্ট? সেটা কখনোই মারাঠা চাইবে না। যথারীতি 1758 সালে এই নাজিবুদ্দৌলাকে মারাঠারা দিল্লি থেকে ছুঁড়ে ফেলে দেয়, এবং আবার দিল্লির ওপর কন্ট্রোল আনে এই মারাঠা। তো আবদালি এই জিনিসটা শোনে, এবং তার এই জিনিসটা একদম ভালো লাগে না। যথারীতি সে নেক্সট আক্রমণের প্ল্যান করতে শুরু করে। 1760 সালে সে এই যে রুট তোমরা দেখছো, যেটা ইয়েলো কালার দিয়ে মার্ক করা, এই রুট ধরে ধরে পেশোয়ার, আটক, এইভাবে লাহোর হয়ে সে ধীরে ধীরে আমাদের ইন্ডিয়ার উপরে আসে এবং ক্যাপচার করতে শুরু করে। তো আমরা একটা ছোট করে একটা ম্যাপ দেখে নেব। তো তার আগে একটু মারাঠাদেরও ব্যাকগ্রাউন্ডটা দেখে নেই। তো এটুকু আমরা বুঝে গেছি যে আবদালি ইন্ডিয়াতে আবার পুনরায় চলে এসছে 1760 সালে। যথারীতি সেই খবর পৌঁছে গেছে কোথায়? মারাঠা সাম্রাজ্যে, মারাঠা হেডকোয়ার্টারে। তো সেই সময় মারাঠা পেশোয়াকে আমরা একটু আগেই দেখেছি যে 1761 সালে সেই সময় মারাঠা পেশোয়া হচ্ছে বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও তখন এই সিদ্ধান্ত নেয় যে আমার নিজের সন্তান বিশ্বাস রাও, তখন তার বয়স 19 বছর মাত্র, সে যুদ্ধে এক্সপোজার নেবে এবং সে এই লড়াইতে যাবে, এবং তারই ফ্যামিলি ট্রির আর এক ব্যক্তি, একজন খুব পারদর্শী আর্মি জেনারেল সদাশিব রাও ভাউ, তিনি যাবেন অ্যাজ এ কমান্ডার ইন চিফ অফ মারাঠা আর্মি। তাহলে আমরা সেই 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের মারাঠা 2 নাম পেলাম। এই দুটো ফ্যাক্ট কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তো এই দুজনের নেতৃত্বে মারাঠা এক বিরাট কনভয় রিলিজ করলো উদগির বলে একটা জায়গা থেকে। এটা দেখো ইন্ডিয়ার ম্যাপ, এটা মহারাষ্ট্র এরিয়াটা, এটা হচ্ছে পুনে, এই হচ্ছে উদগির। এই উদগির থেকে প্রায় 40,000 ক্যাভলারি, মানে যারা ঘোড়ায় চেপে লড়াই করে, এবং 15,000 ইনফ্যান্টারি এবং অনেক যুদ্ধের অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে তারা রওনা দিল দিল্লির উদ্দেশ্যে।
যেখানে অলরেডি আবদালি পৌঁছে গেছে। যথারীতি অন দ্য ওয়ে তারা ইন্দোরের হোলকার এবং গোয়ালিয়রের সিন্ধিয়াদেরকেও সঙ্গে নেয়, কারণ তারা আফটারঅল মারাঠা কনফেডারেসিরই পার্ট। এবং এই বিরাট এক সেনাবাহিনী ধীরে ধীরে তারা অগ্রসর হতে শুরু করে দিল্লির উদ্দেশ্যে। তো আমরা ছোট করে একটা জিনিস দেখে নেই। তো মনে করো এই হচ্ছে একটু যুদ্ধের উপরে আমরা ঢুকবো এবার। মনে করো এই হচ্ছে যমুনা নদী। এইখানে আমি একদম মেপে তো আঁকছি না, একটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং তোমাদের করানোর জন্যে মাপ আঁকছি। এটা হচ্ছে মিরাট, যেটা হচ্ছে আজকের দিনে ইউপিতে। এটা হচ্ছে সাহারানপুর, যেটা হচ্ছে আজকের দিনের ইউপিতে। ধরো এই হচ্ছে দিল্লি, এই জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। তো আবদালি এই রুট দিয়ে আসছে, এসে সে দিল্লি ক্যাপচার করে সে মুভ করেছে মিরাট এবং সাহারানপুরের উদ্দেশ্যে। এর একটা পিছনে কারণ হচ্ছে সে যখন ইন্ডিয়াতে এসছে আবদালি, তার সাথে তার পিছনে জুড়ে গেছে আর দুই পাওয়ার অফ ইন্ডিয়া। এক হচ্ছে সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা হঠাৎ করে এখানে কেন আবদালির সাথে হাত মেলালো? কারণ সুজাউদ্দৌলা হচ্ছে সেই সময় ইন্ডিয়ার আওয়াধ বলে একটা রাজত্বের একটা জায়গার কিং। মানে সে নিজেকে প্রায় মুঘলদের থেকে ইন্ডিপেন্ডেন্ট করেই ফেলেছে। কিন্তু মারাঠারা প্রায় তাদের ওপর রেড করে, কারণ সেই সময় মারাঠারাই হচ্ছে ইন্ডিয়ার মেন পাওয়ার। সেই মারাঠাদের থেকে সে ব্যতিব্রস্ত, সে চাই এই যন্ত্রণা থেকে মুক্ত হতে। তাই সুজাউদ্দৌলা পক্ষ নিল আবদালির। প্লাস আবদালির তো সেই পুরনো এজেন্ট যাকে মারাঠারা ছুঁড়ে ফেলে দেয় সে তো রয়েছেই, সে হচ্ছে নাজিবুদ্দৌলা। তো আবদালির পিছনে সাপোর্ট দিচ্ছে এককে সুজাউদ্দৌলা অফ আওয়াধ, আর কে নাজিবুদ্দৌলা। এই দুই ব্যক্তি আছে আবদালির পিছনে। তো যথারীতি আওয়াধ কোথায়? ইউপি বলা যায় আজকের দিনের, বারাণসী, এলাহাবাদ, এই সমস্ত জায়গায়। তো যথারীতি আবদালি দিল্লি জেতার পরে সাহারানপুর এবং মিরাট এই দিকটায় আবদালি আসা শুরু করে। এবার এই কুরুক্ষেত্র আর দিল্লি এই দুটো জায়গার মাঝখানে এই জায়গাটার নাম হচ্ছে কুঞ্জপুরা। এই কুঞ্জপুরা দিয়ে আবদালি পাচ্ছে বিভিন্ন সাপ্লাই। আবদালি যুদ্ধে সাপ্লাই আসে। মারাঠারা অলরেডি দিল্লি অবধি পৌঁছে গেছে এবং মারাঠারা দিল্লি জয় করে নিয়েছে। মারাঠারা একটা জিনিস দেখলো যে তারা যদি কুঞ্জপুরাকে ক্যাপচার করতে পারে, তাহলে আবদালির যে এই আসছে তাদের সমস্ত সাপ্লাই, এটাকে কাট অফ করে দিতে পারবে। এটাকে যদি কাট অফ করে দিতে পারে তাহলে আবদালি উইক হয়ে পড়বে। তো সহজেই সে আবদালিকে মারাঠারা হারাতে পারবে। যথারীতি সেইটা মাথায় রেখে তারা কুঞ্জপুরা আসে এবং কুঞ্জপুরাকে দখল করে এবং তারা আরও নর্থে মুভ করে এবং কুরুক্ষেত্র, আজকের দিনে হরিয়ানায়, সেই কুরুক্ষেত্রকেও ক্যাপচার করে। তো মারাঠা সেনাবাহিনীর পজিশন কোথায়? এখানে, এই কুরুক্ষেত্রে এখানে আছে মারাঠারা। এবার আবদালি তখন একটা জিনিস দেখলো যে মারাঠারা তাদের মেন খাওয়া দাওয়া অস্ত্রশস্ত্র কোন রুটে আনছে? ভায়া দিল্লি, এই রুট দিয়ে। তো আবদালি দেখলো যদি আমি এই দিল্লি এই জায়গাটাকে আমি যদি ক্যাপচার করে নিতে পারি, তাহলে মারাঠাদের সাপ্লাইকে আমি ব্লক করতে পারবো, যেমনভাবে মারাঠারা আমার সাপ্লাইকে বন্ধ করেছে। আবদালি ঠিক সেইটাই করলো। আবদালি সে দিল্লির ওপর পুনরায় পাওয়ার দখল করলো এবং মারাঠারা যে রুটে তাদের খাবার দাবার অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে আসছিল, ঠিক সেই রুটটা ব্লক করে দিল আবদালি। যথারীতি মারাঠারা এই কুরুক্ষেত্র এই রিজিয়নে কোণঠাসা হয়ে পড়ে গেল। তাদের খাওয়া দাওয়া সমস্ত সাপ্লাই স্টপ, তাদের যুদ্ধেরও বিভিন্ন সাপ্লাই স্টপ। এইভাবে এইসব ঘটনা ঘটতে ঘটতে তোমরা ধরে নাও শীতকাল চলে এসছে। শীতকাল মানে কবে? ওই নভেম্বর ডিসেম্বর। কোন সালের? 1760। মারাঠারা ওয়েট করছে, তাদের কোনো সাপ্লাই আসছে না। তো এমন একটা সময় আসবে যে মারাঠা শিবিরে খাবার অস্ত্রশস্ত্র সব শেষ, তারা প্রায় জরাজীর্ণ। তো তাদের কাছে একমাত্র উপায় হচ্ছে আবদালিকে ফেস করা এবং আবদালির সাথে লড়াই করা। একমাত্র তারা যদি লড়াই করে, আর তাদের কোনো পথই নেই এই লড়াই করা ছাড়া। ঠিক সেই মতন আমরা দেখব যে সেই 14 জানুয়ারি, যে ডেটটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি তোমাদেরকে আগেও বলেছি, 1761 সাল, এই দিন এই দুই সেনাবাহিনী এসে মুখোমুখি হবে একে অপরের। তো কিছু নাম আমরা জেনে নেই। আমরা আগেই দেখেছি বিশ্বাস রাও হচ্ছে সেই সময়কালের পেশোয়ার ছেলে এবং সদাশিব রাও ভাও হচ্ছে সেই সময়ের কমান্ডার ইন চিফ অফ আর্মি অফ দ্য মারাঠা।
এবং এক বিখ্যাত ব্যক্তির নাম, এটাও তোমরা মেমোরাইজ করবে, ইব্রাহিম গার্দি। এটা একটা ফ্যাক্ট। ইনি হচ্ছেন একজন গানম্যান যিনি মারাঠাদের তরফ থেকে লড়াই করেন। তো এই যুদ্ধের শুরুতে মারাঠারা বেশ অ্যাডভান্টেজে থাকে, কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে আবদালি তার কিছু কারণের জন্য আবদালি এই যুদ্ধের প্রতি ধীরে ধীরে অ্যাডভান্টেজে আসা শুরু করে এবং মারাঠারা ধীরে ধীরে পিছু হটতে শুরু করে। তো এর মেন কারণই হচ্ছে মারাঠা সৈন্যরা মেনলি সোর্ড মানে তরোয়াল বা এই ধরনের অস্ত্রের উপরই নির্ভর করে লড়াই চালিয়েছিল। গানের ইউজ খুব কমই করেছিল মারাঠারা, যেখানে আবদালি মেনলি তারা লড়াই করেছিল বন্দুক এবং কামানের ওপর বেস করে। শুধু তাই নয়, মারাঠারা কোনো অন্যান্য হিন্দু পাওয়ারকে কিন্তু পিছনে পায়নি বা কোনো ইন্ডিয়ান পাওয়ারই মারাঠাদের ব্যাকআপ করেনি, যেখানে আবদালির সাথে ব্যাকআপ দিচ্ছিল নাজিব-উদ-দৌলা প্লাস আওয়াদের রাজা সুজা-উদ-দৌলা। যেমনভাবে তোমরা দেখছো এই সুজা-উদ-দৌলা, নাজিব-উদ-দৌলা প্লাস আবদালির কাছে একটা অদ্ভুত টেকনোলজি ছিল উটের উপরে এরকম গান ইনস্টল করা, যেটা খুব সহজেই উট কী করে মুভ করতে পারে এবং সহজেই এই গানম্যান এই উটকে অপারেট করে অনেক মারাঠা শিবিরে তারা অনেক ধ্বংস করে। তো এই টেকনোলজি যাদেরকে বলা হয় জাম্বুরাক মানে ক্যামেল ড্রন আর্টিলারি, এই টেকনোলজির কারণে আবদালি অনেক অ্যাডভান্টেজে চলে যায়। এবং সবথেকে দুঃখজনক ঘটনা হচ্ছে এই মাধবরাও হোলকার এবং সিন্ধিয়া যারা অলরেডি মারাঠাদের সাথে যুক্ত হয়েছিল, তারা এই যুদ্ধের ভয়াবহতা দেখে ধীরে ধীরে পিছু হটতে শুরু করে। তারা কিন্তু এই যুদ্ধে মারাঠাদের তরফ থেকে কোনো অ্যাটাকিং পার্টে অংশগ্রহণ করেনি। তো এটাও এক বিরাট কারণ মারাঠাদের হেরে যাওয়ার। তো ইত্যাদি কারণের জন্য মারাঠাদের এক শোচনীয় পরাজয় ঘটে। প্রায় 50,000 মারাঠা সৈন্য মারা যায়। প্রায় 20,000 উপরে মারাঠা ওম্যান মানে মহিলা এবং শিশুদেরকে আবদালি নিয়ে যায় তার নিজের সাম্রাজ্যে অ্যাজ এ স্লেভ, এবং অবশেষে মারাঠারা এই যুদ্ধে পরাজিত হয়। তো এই হলো ওই দিন ওই যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা, এবং মারাঠারা কেন হারে তারও কিছু সম্ভাব্য কারণগুলো আমরা এক ঝলকে একটু আগেই আলোচনা করে দেখে নিলাম। তো এই হচ্ছে থার্ড ব্যাটেল অফ পানিপথের এক গ্রাফ, যেটা তোমাদেরকে এই জন্যই বোঝানোর জন্যে আমি এটা এঁকেছি যে মারাঠারা ধীরে ধীরে শিবাজি, তারপরে পেশোয়ারা মেন পাওয়ারে আসবে, বালাজি বিশ্বনাথ, তারপরে বাজিরাও, তারপরে বাজিরাও, এরকম ধীরে 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 যে মারাঠারা এক শিখরে পৌঁছে যাবে। ঠিক 1761 সালে এই মারাত্মক এই শোচনীয় পরাজয়ের পর থেকে ধীরে 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 মারাঠা শক্তি ইন্ডিয়ার উপর থেকে খর্ব হতে শুরু করবে। অ্যাকচুয়ালি এই যুদ্ধের এক কনক্লুশন যদি আমরা ড্র করি, তো এই যুদ্ধে না আবদালির কোনো প্রকৃত অর্থে লাভ হয়েছিল, না মারাঠাদের কোনো প্রকৃত অর্থে লাভ হয়েছিল। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার এই যে এক দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইন্ডিয়ার উপরে কবজা বসিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারাই পরবর্তীকালে বিভিন্ন মারাঠা যুদ্ধের মাধ্যমে 3টে মারাঠা যুদ্ধ হয়, মারাঠাদের সাথে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়, এবং এই 3টে যুদ্ধের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে পুরো খর্ব করে 1818 সাল নাগাদ এই পেশোয়াশিপকে অ্যাবলিশ করে এবং পুরো মেন কন্ট্রোল নিয়ে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ওরফে ব্রিটিশরা, পুরো কন্ট্রোলটা তারা নিয়ে নেয়। তো এই হলো এই যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা এবং কিছু ফ্যাক্ট। এই হচ্ছে এক ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আবদালি, এবং দেখো তোমরা এই ছবিতে কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না, মানে যুদ্ধটা এতটাই ভয়াবহ হয় যে শুধু ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া, এতটাই শোচনীয় পরাজয় এবং এক মর্মান্তিক দিন সেই দিনটা। তো কিছু ফ্যাক্টস যদি আমরা আলোচনা করে নেই এক ঝলকে, চলো তোমরা দেখে নাও কিছু ফ্যাক্টস। তো এই যুদ্ধের মারাঠাদের তরফ থেকে কারা ছিল? সদা শিবরাও, ভাউ এবং বিশ্বাসরাও। আরও একজন ছিলেন ইব্রাহিম গার্দি, যাদের সকলের এই যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়। আর আবদালির তরফে কারা ছিল? আবদালি ছিল, নাজিব-উদ-দৌলা ছিল যিনি আবদালির এক এজেন্ট, রোহিলা চিফ, প্লাস ছিল আওয়াদের রাজা সুজা-উদ-দৌলা। আবার বলছি, তোমরা দিনটা মনে রাখো, 14 জানুয়ারি 1761, সেই শোচনীয় দিন
মারাঠাদের পরাজয়। তো এই হলো তৃতীয় পানিপথের যুদ্ধের এক সংক্ষিপ্ত আলোচনা। যদি তোমাদের কোনো কিছুতে কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমরা এই পিডিএফটা চাও বা এই স্লাইডটা চাও, সেটাও আমি তোমাদেরকে কমেন্টে ট্যাগ করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আর যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট করো, আবার বললাম। তো চলো, এই হলো আজকের এক ছোট্ট ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম পানিপথের তৃতীয় যুদ্ধ। মারাঠাদের ইতিহাস জানতে গেলে আমাদের আলাদা একটা সেশন নিতে হবে, আলাদা একটা ক্লাস নিতে হবে। ওকে, চলো, আজকের টপিক তাহলে এখানেই থাকলো, এই অবধিই থাকলো। তোমাদের সাথে আবার নেক্সট কোনো টপিক নিয়ে দেখা হবে, কোনো একটা ইম্পর্টেন্ট টপিক ফ্রম দ্য পেজ অফ দ্য হিস্ট্রি। ভালো থেকো তোমরা সবাই। গুড নাইট।